ভীমপুর গ্রামে গত 10 বছর ধরে সবাই অন্ধকার হওয়ার পরে নিজের নিজের বাড়ি থেকে বাইরে বেরোয় না। অন্ধকার হওয়ার পরে ভীমপুর গ্রামে বিনুনি করা ডাইনি ঘুরে বেড়ায়। আজ আমাকে যে হোক করে বাঁচিয়ে নাও এই বিনুনি করা ডাইনির থেকে। হে ভগবান, বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও, ভগবান বাঁচিয়ে নাও। তখনই জোরে জোরে হাওয়া বইতে শুরু হয়ে যায় আর রাজুর ভয় আরো বেশি বেড়ে যায়। ওর ঘাম বেরোতে শুরু হয়ে যায়। ও বারবার পেছনে ঘুরে ঘুরে দেখে যাচ্ছিল। না না না, পেছনে কেউই নেই, নেই, কেউ নেই। কিন্তু রাজু যখনই সামনে তাকালো, চুলের বিনুনি করা ডাইনি ওর ঠিক সামনে দাঁড়িয়েছিল। না না, বাঁচাও বাঁচাও আমাকে, কেউ, বিনুনিওয়ালা ডাইনি এসে গেছে। রাজু দৌড়ে যাচ্ছে আর পেছন থেকে বিনুনি চুল চলে আসে, রাজুর পায়ে জড়িয়ে ধরে আর তারপর ডাইনি নিজের চুল দিয়ে রাজুকে টেনে কুয়ো অবধি নিয়ে যায়। না না, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। ডাইনি রাজুর কোনো কথা শুনল না আর ওকে কুয়োতে ঠেলে দিল। রাজু সাঁতার কাটতে জানে না। ও জলে হাত পা ছুঁড়তে ছুঁড়তে শেষে মরে যায়। গ্রামের কোনো লোক রাজুর সাহায্য করতে পারল না। পরের দিন রাজুর লাশ কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। গ্রামের লোকেরা রাজুর জন্য আফসোস করছিল, কিন্তু তাদের মনে বিনুনিওয়ালা ডাইনির ভয়ও ছিল। কিছুদিন পর গ্রামে এক নববিবাহিত স্বামী স্ত্রী আসে। দুজনের জুটি খুব ভালো ছিল, সবাই ওদেরকেই দেখে যাচ্ছিল। মোহন, সবাই আমাদেরকে এইভাবে কেন দেখছে? আরে তুমি চিন্তা করছো কেন? গ্রামে আমরা নতুন এসেছি, সেই জন্য হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এমনিতেও এটা গ্রামের লোকেদের স্বভাব। আমার কিন্তু খুব অদ্ভুত লাগছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে নি, তারপর গ্রামের সবার সঙ্গে কথা বলবো, তারপর তোমার আর অদ্ভুত লাগবে না। মোহন ওই মহিলার বাড়িতে যায় যেখানে ও ভাড়ার জন্য ঘরের কথা বলেছিল। কি, আপনার এই গ্রামের ট্রান্সফার হয়েছে? হ্যাঁ কাকি। কাকি বারবার প্রিয়ার বিনুনি চুলের দিকে দেখে যাচ্ছিল। এটা দেখে প্রিয়া আরো বেশি চিন্তায় পড়ে গেল। কাকি, আপনি আমার চুলের দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? আপনি নয়, শুধু গোটা গ্রামের লোক আমাদের দুজনকে এইভাবে দেখছে যেন কোনো ভূত দেখে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনির ছায়া ঘুরে বেড়ায়, সেই জন্য এই গ্রামে কেউ চুলে বিনুনি করে না। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে চুল কেটে ফেলো আর এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাও, না হলে ওই বিনুনিওয়ালা ডাইনি তোমাদের দুজনকে মেরে ভূত বানিয়ে দেবে। এসব এখানে এরা কি বলে যাচ্ছে? ভূত প্রেত, আমি এসব বিষয় একদম বিশ্বাস করি না। আমি চুল কাটবো না। এই চুল বাড়ানোর জন্য আমার কত বছর লেগে গেছে, ব্যাস সেটা শুধু আমিই জানি। আমি চুল কাটছি না। কাকি, আপনি এখানে আপনার ঘর দেখিয়ে দিন। কাকি কিছুই বলল না, শুধু আঙুল দিয়ে পাশের একটা ঘরের দিকে ইশারা করে দিল। রিয়া আর মোহন ওই ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওদের দুজনেরও বুড়ি কাকির কথায় বিশ্বাস ছিল না। মোহন, তুমি বেছে বেছে এই গ্রামটাই পেলে? এখানে সবাই বিনুনিওয়ালা ডাইনি থেকে ভয় পায়। সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে কি হবে? কি তুমিও এই বোকা গ্রামের লোকেদের কথা বিশ্বাস করছো?
মোহন, তবু সত্যি কি এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনি থাকতে পারে? আমি তো এইসব কিছু প্রথমবার শুনছি। আর এমনিতেও যদি এইসব সত্যি সত্যি হতো তাহলে আমাদের সেই নিয়ে অত ভাবা উচিত নয়। আমরা এই গ্রামে শুধু কয়েকদিনের অতিথি। দুজন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে শুয়ে পড়ল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। মাঝরাতে প্রিয়া ভয় পেয়ে উঠে পড়ে। এমন মনে হলো যেন কেউ আমার নাম নিয়ে ডাকছে আমায়। প্রিয়া মোহনের দিকে তাকালো, তারপর অন্যদিকে দেখলো। ওর ঠিক পাশে বিনুনিওয়ালা ডাইনি বসেছিল। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, ওখানে দেখো, ওখানে কে দেখো। ওঠো মোহন। কে তুমি? তোর মরণ। প্রিয়া আর মোহন দরজা দিয়ে বাইরে পালাচ্ছিল, কিন্তু ডাইনি প্রিয়াকে ওর চুল ধরে টেনে নেয় আর ওকে আবার বিছানায় টেনে নেয়। বাঁচাও! বিনুনিওয়ালা ডাইনি মোহনকে নিজের চুল দিয়ে গলা টিপে মেরে দেয়। প্রিয়া দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়ে। ওখানেই পাশে বট গাছের লম্বা লম্বা ডালের সাহায্যে ও লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছিল। আস্তে আস্তে ওই ডাল ডাইনির চুলে বদলে যায়। প্রিয়া ভয় পেয়ে যায়, আর যখনই ও ওপরের দিকে তাকালো তখন ডাইনি নিজের চুল দিয়ে প্রিয়াকে ওপরের দিকে টেনে নেয়। না, 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 আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই গ্রামে শুধু আমারই চুল থাকবে। তুই যদি চাস আমি তোকে ছেড়ে দিই তাহলে ঠিক আছে, যা। ডাইনি প্রিয়াকে ওপরে গাছ থেকে নিচে ছেড়ে দেয়। পরের দিন রক্তে লথপথ প্রিয়ার মৃতদেহ সব গ্রামবাসীরা দেখে। এটা দেখে গ্রামের সবাই তান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত করল। সন্ধে অবধি তান্ত্রিক গ্রামে চলে আসে, আর সেই বট গাছের ঠিক নিচেটায় নিজের যজ্ঞ শুরু করে দেয়। ওই গাছের কাছে ডাইনির চুল অবধি পেয়ে যায় ওই তান্ত্রিক। এই ডাইনি, আমার সামনে আয়। আমি জানি তুই এখানেই কোথাও আছিস। তাড়াতাড়ি সামনে আয় ডাইনি। এই তান্ত্রিক, তোর কি চাই? তোকে এখানে মেরে ঝুলিয়ে দেব। আমি যা যা জিজ্ঞেস করব সেগুলোর সঠিক সঠিক উত্তর দিতে থাক, না হলে ভালো হবে না। তুই আমার শক্তির ব্যাপারে জানিস না ডাইনি। তুই ভাবতেও পারবি না আমি তোর সেই অবস্থা করে দিতে পারি। তুই এদের সবাইকে কেন মারছিস? আমিও এই গ্রামেই থাকতাম। আমার নাম গঙ্গা। ওই ঠাকুর 12 বছর আগে। আরে গঙ্গা, তুই আমাকে বিয়ে করে নে। তোর চুল আমায় খুব ভালো লাগে। বিয়ে আমি তোর সঙ্গে করব না। তোর মতো নোংরা লোক আমি কোথাও দেখিনি। আচ্ছা, তাহলে আমার নোংরামিটাও দেখে নে এবার। ওই ঠাকুর আমার চুল ধরলো আর আমাকে গ্রাম থেকে বাইরে টেনে টেনে নিয়ে গেল। আমার পুরো শরীর ছিলে গেল। আমি শুধু কাঁদতেই থাকলাম। কেউ আসেনি আমাকে বাঁচানোর জন্য।
ও আমাকে টানতে থাকলো যতক্ষণ না আমি মরে গেলাম। এই জন্য আমি এই গ্রামের সবার থেকে প্রতিশোধ নিচ্ছি। তাহলে এর মানে তুই গ্রামের সবাইকে মারতে থাকবি? হ্যাঁ, যদি পারি তাহলে তোকেও মেরে ফেলবো। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে দিল। ডাইনি ছটপট করল আর শেষে ডাইনি তান্ত্রিকের বোতলে বন্দি হয়ে গেল। তান্ত্রিক বোতল ওঠালো আর জঙ্গলের দিকে রওনা দিল। ওই বোতলের ভেতর থেকে ডাইনি চিৎকার করলো, কিন্তু ও বাইরে বেরোতে পারছিল না। বিনুনিওয়ালা ডাইনি এখন বোতলেই বন্দি হয়ে গেছে। একটা গ্রামে অলোক নামের একজন খুব বড় বিখ্যাত চিত্রকার তার স্ত্রী আর ছেলে রনিদের সঙ্গে থাকত, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার কারণে তার জন্য চিত্র তৈরি করা কঠিন হয়ে গেছিল। এক রাতে অলোক নিজের ঘরে চিত্র বানাচ্ছিল আর তার অসুস্থ স্ত্রী বিছানায় শুয়েছিল। তুমি কি করছো? শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমি নিজের জীবনের শেষ চিত্র বানাচ্ছি, এরপরে আমি কোনো চিত্র আঁকবো না। কার? দেখাও। অলোক তাকে চিত্র দেখিয়ে বলল, তোমার। খুব ভালো। হাওয়ার কারণে ওপরের কাগজটা উড়ে যায় আর স্ত্রী তার নিচের চিত্রটা একটু দেখে ফেলে। ওই নিচে ওটা কার ছবি? অলোক কাগজ উল্টালো আর নিচে রাখা ডাইনির চিত্র সামনে চলে এলো। হে ভগবান, কি ভয়ঙ্কর ডাইনি! এমন মনে হচ্ছে যেন এক্ষুনি বাইরে এসে নিজের বড় রূপ ধারণ করবে। তুমি এরকম ছবি কেন বানালে? আসলে এটাই আমার শেষ ছবি ছিল, কিন্তু আমি ভাবলাম তোমারও একটা ছবি আঁকা উচিত। ওই ডাইনির ছবিটা দেখে প্রতিমার মাথা ঘোরাতে লাগলো। অলোক, সরাও এটা সামনে থেকে। আমার আমার কষ্ট হচ্ছে, সরাও এটা। অলোক তক্ষুনি ওই ছবিটা একটা কাপড় দিয়ে ঢেকে প্রতিমাকে বিছানায় শুইয়ে দিল। আরে তুমি শুয়ে পড়ো, আমি কিছুক্ষণ পর শুয়ে পড়ব। অলোক তার ছবি আঁকাটা বন্ধ করে দিল আর ঘরের বাইরে চলে গেল। প্রতিমা ঘরে একা শুয়েছিল। জানালা দিয়ে দ্রুত হাওয়া ভিতরে আসছিল, এই কারণে ওই কাপড়টা উড়ে গেল আর ডাইনির ছবি আবার দেখা যেতে লাগলো। ওই অন্ধকার ঘরে ওই ডাইনির ছবিটা চমকাতে শুরু করলো আর কাগজটা আস্তে আস্তে ওই বোর্ড থেকে বেরোতে লাগলো। কাগজটা পুরো বেরোনোর পর উড়ে প্রতিমার কাছে চলে আসে আর চেহারা জোরে জোরে টিপতে লাগে। প্রতিমার নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে ও জোরে জোরে ছটপট করতে লাগলো। ওই কাগজটা সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সেটার কিছুই লাভ হলো না। প্রতিমার আওয়াজটুকুও বেরোচ্ছিল না। আস্তে আস্তে ওর শরীর নড়া বন্ধ হয়ে গেল আর ও শেষে মারা গেল। প্রতিমার মরার পর ওই ছবিটা আবার ওই বোর্ডে চিপকে গেল। অলোক ঘরে এলো, প্রতিমাকে শান্তিতে ঘুমোতে দেখে ওর পাশে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালে অলোক আর তার ছেলে রনিত প্রতিমার ব্যাপারে জানতে পারল। তখন তারা খুবই দুঃখ পেল। ওরা প্রতিমার শেষ কাজ সম্পন্ন করল। যখন ওর চিতায় আগুন জ্বলছিল তখন অলোকের কিছু মনে পড়ল আর ও ভেতরের দিকে দৌড়ল। ও ভেতরে প্রতিমার ছবির কাছে এলো আর সেটা দেখতে লাগলো। এটা তোমার শেষ চিহ্ন, এটাকেও তুমি নিজের সঙ্গে নিয়ে যাও। এইটুকু বলে ও এক ঝটকায় প্রতিমার চিত্র বোর্ড থেকে বার করলো আর বাইরে এসে ওর চিতায় ছুড়ে দিল। কিন্তু ছড়ার পর ও জানতে পারলো যে ও ডাইনির ছবিটাও ছুড়ে দিয়েছে। ও কাঁদতে লাগলো আর রনিতকে নিয়ে
ঘরের ভেতরে চলে গেল। সেই রাতেই অলোক নিজের ঘরে বিছানায় একা শুয়েছিল। ওর প্রতিমার কথা খুব মনে পড়ছিল। ও উঠল আর প্রতিমার চিতার কাছে চলে গেল। ও চিতার কাছে পৌঁছলো আর একটা পাথরের ওপরে বসে শান্তিতে চিতাটাকে দেখতে লাগলো। এই সময় ওর নজর চিতায় আটকানো একটা কাগজের ওপর পড়ে যায়। অলোক ওই কাগজটা তুলল আর দেখার পরে ও খুব আশ্চর্য হয়ে পড়ল। ওটা ডাইনির ছবিওয়ালা কাগজ ছিল। আরে, এই কাগজটা আগুনে জ্বললো না কেন? অলোক কিছুই বুঝতে পারল না আর ও দৌড়ে দৌড়ে রনিতের কাছে গেল। আরে খোকা রনিত, এই দেখো, এটা আগুনে জ্বলেনি আর এর মধ্যে ছবিটাও একেবারে ঠিক আছে। কার ছবি? ডাইনির। দুজন খুব ভয় পেয়ে গেল। হঠাৎ ওই কাগজটা নিজের থেকে নড়তে লাগলো আর ছাদ ভেঙে হাওয়ায় উড়ে গেল। অলোক আর রনিত ভয়ের চোটে বাইরে পালিয়ে গেল। ওরা দুজন বাড়ি থেকে দূরে দৌড়তে লাগলো আর হঠাৎ করে থেমে গেল। ওদের সামনে হাওয়ায় ডাইনির ছবিওয়ালা কাগজটা দাঁড়িয়েছিল আর এখন ওটা আগের থেকে অনেক বিশাল হয়ে গেছিল। ওর ভেতরের ডাইনি নড়ছিল। অলোক, তুই আমায় পোড়ানোর চেষ্টা করেছিলি, এবার আমি তোকে জ্যান্ত ছাড়বো না। স্ত্রীর পর এবার তুই হবি আমার শিকার। মানে প্রতিমাকে তুমি মেরেছো? হ্যাঁ। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। অলোক ভয় পেয়ে গিয়ে পালাতে লাগলো, কিন্তু ওই ডাইনি ওকে কাগজ দিয়ে ঘিরে ফেললো। অলোক কাগজের ঘেরায় বন্দি হয়ে গেল। ডাইনি অলোককে হাওয়ায় তুলে কাগজের মধ্যে আটকে ধরলো আর ওর শরীরটাকে মোচড়াতে লাগলো। এরই সাথে অলোকের হাড় গোড় ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছিল। ও যন্ত্রণার কারণে চিৎকার করছিল। শেষে ওর আওয়াজ শান্ত হয়ে গেল আর ওই কাগজটা অলোকের রক্তে জায়গায় জায়গায় লাল হয়ে গেছিল। ডাইনি কাগজটাকে এক ঝটকায় খুলল আর অলোকের শরীর রনিতের সামনে এসে পড়ে গেল। রনিত ভয়ের চোখে অলোককে দেখছিল। ডাইনি রনিতের কাছে আসতে লাগলো। এবার তোমার পালা। রনিত ভয় পেয়ে পেছনে যেতে লাগলো। ও নিচে পড়ে থাকা একটা কাঠ তুললো আর ডাইনিকে ভয় পেয়ে বলল, দেখো, সামনে আসবে না। তুমি আমাকে একটা ছোট কাঠ দিয়ে মারতে পারবে না। ডাইনি হাসতে লাগলো আর রনিতের কাছে পৌঁছে গেল। যখনই ওই ডাইনি রনিতকে ধরার জন্য সামনে এগোলো, রনিত ওই কাঠটা জোরে ঘুরিয়ে দিল আর ওই কাগজে গর্ত হয়ে গেল। এই কারণে ওই ডাইনি পেছনে সরে গেল। রনিত দেখলো যে ওই গর্ত দিয়ে কালো রক্ত বেরোচ্ছিল। রক্ত এই জন্য বেরোচ্ছিল কারণ যেখানে গর্ত হয়েছিল ওখানে ডাইনির পা বানানো হয়েছিল আর ওই রক্ত ওর পা থেকে বাইরে আসছিল। রনিত এটা দেখে হাসতে লাগলো। আয়, তোলা আমাকে, আয় না। ডাইনি খুব রেগে গেল আর ও রনিতকে ধরে কাগজে চেপে ধরতে লাগলো। রনিত জোরে কাঠ ঘুরিয়ে দিল আর কাগজটাকে দুই ভাগে ছিঁড়ে দিল। ডাইনি জোরে জোরে চিৎকার করতে লাগলো। কাগজের থেকে হাত ছাড়ার কারণে রনিত নিচে পড়ে গেল। ডাইনি দুই ভাগে কেটে গেল। কাগজ ডাইনির কালো রক্তে ভরে গেল আর আস্তে আস্তে ছোট হতে লাগলো। কাগজ আবার পুরনো আকারে আসার পর মাটিতে পড়ে গেল আর পড়তে লাগলো। তার সাথেই ডাইনির জ্বলার চিৎকার শুনতে পাওয়া গেল। কাগজটা একেবারে পুড়ে যাওয়ার কারণে রনিত অলোকের লাশের কাছে গেল আর অনেকক্ষণ ওখানেই কাঁদতে থাকলো।
দূরে কোথাও পাহাড়ে একটা গভীর জঙ্গল ছিল। জঙ্গলের গাছ এত ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে কখনো পড়তো না, আর দিনের আলোতেও ওই জঙ্গলে অন্ধকারই হয়ে থাকতো। ওই জঙ্গলে একটা অনেক বড় আর পুরনো বট গাছ ছিল, যার ভেতরে একটা ডাইনি বাস করত। সবাই তাকে জঙ্গলি ডাইনির নামে জানত। তার ভয় জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ওই ডাইনি এত মারাত্মক ছিল যে জঙ্গলি জানোয়াররাও তার থেকে অনেক দূরে দূরে থাকত। জঙ্গলের বাইরে একটা কুঁড়ে ঘর ছিল, যেখানে সুদীপ তার অসুস্থ মায়ের সাথে বাস করত। একদিন ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। মা, তোমার শরীর খুব খারাপ লাগছে, আমাকে জঙ্গলে গিয়ে কিছু ভেষজ ওষুধ আনতেই হবে। না, তুই ওই জঙ্গলে কখনো যাবি না। ওই জঙ্গলি ডাইনির কারণে আমি তোর বাবাকে হারিয়ে ফেলেছি। এখন আমি তোকে হারাতে চাই না। আর আমি যদি না যাই, আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমার কিছু হবে না মা, আমি বেশি ভেতরে একদম যাব না। না, তোকে আমার দিব্যি। তুই ওই জঙ্গলের দিকে তাকাবিও না। যা, রাতে পোড়ানোর জন্য কিছু কাঠ নিয়ে আয়। সুদীপ হতাশ হয়ে বাইরে আসে আর কুড়ুল তুলে কাঠ আনতে বেরিয়ে পড়ে। ও ঘর থেকে কিছুটা দূরে আসে আর এক জায়গায় কাঠ কাটতে লাগলো। এতক্ষণে সুদীপ মায়ের কাশির আওয়াজ শুনতে পেয়ে যায়। ও রেগে কুড়ুল ছুঁড়ে দিল আর বলল, বারবার দিব্যি দিয়ে আমাকে থামিয়ে দেয়, কিন্তু এইবার নয়। আজ তো আমি ওষুধ নিয়েই তবে আসব। সুদীপ কুড়ুল হাতে নিল আর দৌড়ে ঘরের দিকে এলো। ঘরের দিকে ঝুঁকে দেখল তখন মা চোখ বন্ধ করে শুয়েছিল। ও আস্তে করে একটা মশাল নিল আর জঙ্গলের দিকে দৌড়তে লাগলো। সুদীপ জঙ্গলের সীমা অবধি পৌঁছে গেল। দুপুরের সময় ছিল আর জঙ্গলের বাইরে কড়া রোদ্দুর, কিন্তু জঙ্গলের ভেতরে এত ঘন অন্ধকার যে রাত হয়ে গেছে। সুদীপ জঙ্গলে যাওয়ার আগে মশাল জ্বালালো আর কুড়ুল আর মশাল নিয়ে আস্তে আস্তে ভেতরে যেতে লাগলো। সুদীপ যত ভেতরের দিকে যাচ্ছিল, সূর্যের আলো ততই কমে যাচ্ছিল। কিছুক্ষণ পর আলোর দৃশ্য কম হয়ে গেল আর সুদীপ মশালের সাহায্যে আগে এগোতে লাগলো। ওই জঙ্গল একেবারে শান্ত ছিল, যেন জঙ্গলি ডাইনির ভয়ে চুপচাপ হয়ে রয়েছে। কিছুটা আগে এগোনোর পর সুদীপ ওখানে মানুষ আর জানোয়ারদের কঙ্কাল দেখতে পেল। ও ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সাহস করে আগে এগোতে লাগলো। চলতে চলতে ও সেই বটগাছের সামনে এসে পৌঁছলো। সুদীপ খুব সাহস করে ওই বটগাছের দিকে দেখল। ওই বটগাছ এত শান্ত আর ভয়ঙ্কর ছিল যে সত্যি একটা জঙ্গলি ডাইনির মতো দেখতে লাগছিল। ও কোনো আওয়াজ না করে আগে এগোতে লাগলো। সব শেষে সুদীপ ভেষজ ঔষধের কাছাকাছি পৌঁছেই গেল। ও মশালটা একটা পাথরের ওপর রেখে দিল আর ভেষজ দ্রব্য ভাঙতে লাগলো। ও ওখান থেকে অনেক রকমের গাছগাছড়া তুলল আর মশাল নেওয়ার জন্য আগে এগোলো। আর যখনই ও নিজের পা আগে বাড়ালো, ওর পা একটা কাঠের ওপরে পড়ে যায় আর ওই কাঠটা ভেঙে গেল। ওই কাঠটা ভাঙার আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করল। সুদীপ ভয় পেয়ে গেল। ও ভেষজ দ্রব্য কোমরে বেঁধে নিল আর মশাল নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো। ওর পায়ের আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করছিল। সুদীপ এবার ওই বটগাছের সামনে এলো আর ও দেখল যে কঙ্কালের সংখ্যা অনেক বেড়ে গেছে। ও দৌড়তে লাগলো আর দৌড়তে দৌড়তে ওর পা একটা কঙ্কালের ওপর পড়ে যায়। ওর এত জোরে আওয়াজ বের হলো যে সব পাখিরা চেঁচামেচি করতে লাগলো। ভয় পেয়ে সুদীপের পা ওখানেই জমে গেল। শান্ত দাঁড়িয়ে থাকা ওই বট গাছটা হঠাৎ নড়তে লাগলো
ওর ডালপালা বড় হতে লাগলো। ওই সব দেখে সুদীপ ওখান থেকে পালাতে লাগলো, কিন্তু একটা ডাল ওকে থামিয়ে দিল আর চাকিয়ে ওকে নিজের হাতের ওপরে তুলল। এবার ওই বট গাছটা চিড়ে সেই জঙ্গলে ডাইনি বাইরে বেরোতে লাগলো। ও ওই গাছের মতোই লম্বা আর দেখতে একেবারে মারাত্মক ছিল। সুদীপ এই সব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগে, বাঁচাও 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 আমাকে। এই অন্ধকার জঙ্গলে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আজ অনেক দিন পরে মানুষের মাংস খেতে পাবো। বাহ, খুব ভালো কথা। ওকে খাওয়ার পর আমি তাকেও খেয়ে ফেলবো। মরার জন্য তৈরি হয়ে যা। ডাইনি তারপর নিচে পড়ে থাকা একটা কঙ্কাল হাওয়ায় তুলে নিল আর সেটার হাড়গুলো আলাদা করে দিল। ওই হাড়গুলো ধারালো পাথরে পরিণত হয়ে গেল আর ডাইনির ইশারা করা মাত্রই সুদীপের পুরো শরীরে ঢুকে গেল। সুদীপ এক ঝটকায় মরে গেল। ডাইনি ওকে ডালপালা থেকে মুক্ত করে দিল আর সুদীপের দেহ ওখানেই হাওয়ায় দাঁড়িয়ে রইল। ডাইনি আবার ইশারা করল আর ওই সব হাড়গুলো সুদীপের শরীর থেকে বেরিয়ে আবার কঙ্কাল হয়ে গেল। সুদীপের পুরো শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। ডাইনি আবার জোরে জোরে হাসতে লাগলো আর ঠিক তখন একটা ডাল এলো আর সুদীপের পেটে ঢুকে গেল। ওই ডালটা সুদীপকে ডাইনির কাছে নিয়ে এলো। ডাইনি ওকে খাওয়ার জন্য নিজের মুখটা খুলল আর ডালটা সুদীপকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি সুদীপকে চিবোতে লাগলো আর ওর হাড়গুলোর ভাঙার আওয়াজ আসতে লাগলো। পরে সুদীপের সব হাড়গোড় বাইরে ছুঁড়ে দিল। দারুণ মজা হলো। খুব মিষ্টি মানুষের মাংস। বাহ, চলো এবার ওর মাকে খাওয়া যাক। জঙ্গলের বাইরে রাত হয়ে গেছিল আর সুদীপের মা ঘরে সুদীপের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। মা খাটের ওপরে বসে ভাবছিল, কোথায় যে চলে গেল। জঙ্গলে যদি না যায় তাহলে ভালো। এত রাতে এখন ওকে কোথায় খুঁজতে যাব? এরপর সুদীপ ঘরের ভেতরে এলো আর মায়ের পাশে বসে পড়ল। এত দেরি করে দিলি ঘরে আসতে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। এখন আমি এসে গেছি তো, চলো আমরা এবার খাবার খাই গিয়ে। মা উঠে খাবার দিতে লাগলো, কিন্তু এ কি? সুদীপের শরীর ডাইনির রূপ ধারণ করে নিল। ওই ডাইনিকে দেখে মা ভয় পেয়ে যায় আর দৌড়তে লাগে, কিন্তু সে বেশি দূর অবধি দৌড়তে পারল না, কারণ বাইরে ওই বট গাছটা পুরো কুঁড়ে ঘরটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল। একটা ডাল মাকে চাকিয়ে তুলল আর ডাইনির সামনে নিয়ে গেল। আমার আমার সুদীপ কোথায়? কি করেছিস তুই ওর সাথে? কোথায় আমার সুদীপ? এক্ষুনি জানতে পেরে যাবি। ডাইনি নিজের মুখ খুলল আর ডালটা মাকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি মাকে গিলে ফেলল আর হাড়গোড় আবার বাইরে ছড়ে দিল। ডাইনি গাছে চলে গেল আর ওই গাছটা মাটিতে ঢুকে উধাও হয়ে গেল। পাহাড়ের পেছন থেকে সূর্য উদয় হতে লেগেছিল। যখনই সূর্যের আলো মায়ের হাড়ের ওপর পড়ল, হাড়গুলো জ্বলতে লাগলো। একবার গ্রামে মেলা লেগেছিল।
সেখানে অনেক ধরনের জিনিসপত্রের দোকান লাগানো হয়েছিল। মেলায় খুব ভিড় ছিল, আর সেখানেই অনিতা আর তার মেয়ে প্রিয়াও ঘুরছিল। ঘুরতে ঘুরতে ওরা দুজন হাঁপিয়ে যায় আর আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। শরবত দোকানের ঠিক পাশেটাই একটা অনেক বড় খেলনার দোকান ছিল, যেখানে বিভিন্ন রকমের ছোট বড় খেলনা ছিল। প্রিয়ার ধ্যান ওই দোকানে রাখা একটা পুতুলের ওপরে পড়ে যায়। ওই পুতুলটা বাকি সব পুতুলের থেকে আলাদা আর বড় দেখাচ্ছিল। প্রিয়ার ধ্যান ওই পুতুলের দিকেই ছিল। ও সেটাকে দেখছিল, আর হঠাৎ ওই পুতুলটা প্রিয়াকে দেখে মুচকি হাসতে লাগলো। প্রিয়াও ওই পুতুলটাকে দেখে মুচকি হাসতে লাগলো। পুতুল মাথা নাড়িয়ে প্রিয়াকে নিজের কাছে ডাকলো, আর প্রিয়াও ওর কথা শুনে শরবতের গ্লাস নিচে রেখে দেয় আর ওর কাছে চলে যায়। প্রিয়া পুতুলটাকে হাতে তুলল আর তাকে আদর করতে লাগলো। প্রিয়াকে নিজের কাছে না দেখতে পেয়ে অনিতা ভয় পেয়ে গেল। প্রিয়া, 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 কোথায় গেলি তুই? প্রিয়া! অনিতার আওয়াজ শুনে প্রিয়া খেলনার দোকান থেকে সাড়া দিল। মা, আমি এখানে। অনিতা দৌড়ে দৌড়ে ওই দোকানে গেল। কত ভয় পেয়ে গেছিলাম আমি। এখানে কি করছিস তুই? মা, এই পুতুলটা দেখো না, কি সুন্দর লাগছে। এ আমার দিকে দেখে মুচকি হাসছিল আর আমাকে নিজের কাছে ডাকছিল। আমার এটা চাই। অনিতা পুতুলের দিকে দেখল, তখন ওর চেহারা একেবারে নির্বিকার ছিল। তারপর সে মুচকি হেসে প্রিয়ার দিকে দেখল আর বলল, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। প্রিয়া এটা শুনে খুব খুশি হয়ে গেল, আর ও ওই পুতুলটাকে নিজের বুকে জড়িয়ে নিল। দাদা, এই পুতুলটার কত হলো? ওকে 50 টাকা। অনিতা তাকে টাকা দিল, আর দুজন ওই দোকান থেকে বেরিয়ে পড়ল। পুতুল আবার হাসতে লাগলো, কিন্তু এইবারে ওর হাসি একটু ভয়ঙ্কর লাগছিল। অনিতা আর প্রিয়া নিজের বাড়ি পৌঁছয়। বাড়ি পৌঁছতেই প্রিয়া পুতুলের সঙ্গে খেলতে শুরু করে দিল। প্রিয়া, আমি তোকে কি বলেছিলাম? আগে পড়া পুরো করে নে, তারপর পুতুল নিয়ে খেলবি। চল, রেখে দে পুতুলটাকে আর গিয়ে পড়া পুরো কর। প্রিয়া মন খারাপ করে পুতুলটাকে এক জায়গায় রাখলো আর বই আনার জন্য অন্য ঘরে চলে গেল। প্রিয়ার যাওয়ার পরে পুতুল নিজের মাথাটা অনিতার দিকে ঘোরালো আর রাগের চোখে তাকে দেখতে লাগলো। পুতুলের চোখ লাল হয়ে যাচ্ছিল, যেন ওর চোখে রক্ত উঠে এসেছে। প্রিয়াকে আসতে দেখে পুতুল আবার শান্ত হয়ে গেল। রাতে আমি এই পুতুলটার সাথেই খেলবো। ঠিক আছে, এবার তাড়াতাড়ি পড়ে নে। রাত হয়ে গেছিল, আর প্রিয়ার বাবা রঞ্জিত নিজের কাজ থেকে ফিরে চলে আসে। বাবাকে আসতে দেখে প্রিয়া পড়া বন্ধ করে দেয় আর তাকে পুতুলটা দেখাতে লাগলো। বাবা, এই দেখো, আমি একটা নতুন পুতুল কিনেছি। রঞ্জিত ওই পুতুলটা দেখে খুব রেগে গেল আর অনিতাকে আওয়াজ দিতে লাগলো, অনিতা, অনিতা, বাইরে এসো। অনিতা দৌড়ে দৌড়ে বাইরে এলো। কি হয়েছে? কি হয়েছে? এরকম বাজে জিনিসে টাকা খরচ করার কি দরকার ছিল তোমার? টাকা কি গাছে ফলে নাকি? রঞ্জিত রেগে গিয়ে ওই পুতুলটা জোরে ছুঁড়ে দিল, আর এই কারণে ওই পুতুলটার মাথা ভেঙে গেল। দুজনকে ঝগড়া করতে দেখে প্রিয়া কাঁদতে লাগলো আর দৌড়ে পুতুলের কাছে চলে গেল। ভাঙাচোরা পুতুলটাকে নিয়ে প্রিয়া নিজের ঘরে চলে গেল আর অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলো। কিছুক্ষণ পর অনিতা প্রিয়াকে খাবার খাওয়ার জন্য ডাকতে এলো। প্রিয়া মা, চল খাবার খেয়ে নে।
আমার খিদে নেই, তুমি যাও। প্রিয়া খাবার জন্য মুখের উপরে মানা করে দিল। পুতুল ভেঙে যাওয়ার কারণে ও খুব কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে কিছু না মুখে দিয়ে পুতুলকে নিজের কাছে রেখে শুয়ে পড়ল। মাঝরাত পেরিয়ে গিয়েছিল। অনিতা আর রঞ্জিত নিজেদের ঘরে ঘুমোচ্ছিল। প্রিয়াও একেবারে গভীর ঘুমে শুয়েছিল। হঠাৎ করে পুতুলের চোখ চমকাতে লাগলো আর আবার লাল হয়ে গেল। সে আস্তে করে প্রিয়ার হাত থেকে বাইরে চলে এলো আর নিজের থেকেই চলতে লাগলো। ওর ভেঙে যাওয়া মাথাটা ও নিজের হাতে ধরে রেখেছিল। চলতে চলতে ও প্রিয়ার ঘর থেকে বাইরে এলো আর অনিতা ও রঞ্জিতের ঘরে যেতে লাগলো। পুতুল ওই দুজনের ঘরে চলে এলো। ও নিজের একটা হাত দাঁড় করালো আর ওদের দুজনকে হাওয়ায় তুলে নিল। যখনই তারা ছাদ অবধি পৌঁছলো, পুতুল ওদের দুজনকে ছেড়ে দিল আর তারা জোরে মাটিতে এসে পড়ে যায়। দুজন ঘুম থেকে জেগে যায়। ওরা কিছুই বুঝতে পারলো না যে আসলে এসব হচ্ছেটা কি। তারপরেই অনিতার চোখ পুতুলের দিকে গেল আর ওকে দেখে সে ভয় পেয়ে গেল। ওই পুতুল নিজের মাথা নিজের হাতে ধরে দাঁড়িয়েছিল। এ কোথা থেকে চলে এলো আর নিজের পায়ে দাঁড়িয়ে আছে? রঞ্জিত রেগে পুতুলটা তোলার জন্য গেল, কিন্তু ওই পুতুলটা এত ভারী হয়ে গেছিল যে রঞ্জিত পুরো জোর লাগিয়ে ওকে তোলার চেষ্টা করছিল, কিন্তু ওই পুতুলটাকে ও নাড়াতেও পারছিল না। সব শেষে পুতুলের রাগ বেড়ে গেল আর ও রঞ্জিতকে জোরে বিদ্যুতের ঝটকা দিয়ে দিল। ঝটকা খেয়ে রঞ্জিত দূরে গিয়ে পড়ে যায়। তুমি আমার প্রিয়াকে কাঁদিয়েছো, এখন আমি তোমাকে আর ছাড়বো না। পুতুলটা রঞ্জিতের ছাতিতে ঝাঁপ দিয়ে দিল। পুতুলের ভার রঞ্জিত সইতে পারছিল না। ও রঞ্জিতের ছাতিতে নিজের পা মারতে লাগলো। যখন যখন পুতুলের মার বাড়তে লাগলো, রঞ্জিতের মুখ আর নাক থেকে রক্ত বেরোতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জিতের মৃত্যু হয়ে গেল। অনিতা মৃত্যুর এই সব দৃশ্য একটা কোণে কাঁদতে কাঁদতে দেখছিল। ওই পুতুল রঞ্জিতকে মারার পর অনিতার দিকে এগোতে লাগলো। পুতুলকে আসতে দেখে অনিতা আরো বেশি ভয় পেয়ে গেল। আমাকে কিছু করো না, আমি ছাড়া প্রিয়ার আর কেউ নেই, আমাকে ছেড়ে দাও। প্রিয়ার আর তোমার কোনো দরকার নেই, এখন থেকে আমি প্রিয়ার খেয়াল রাখবো। পুতুল নিজের হাতে বিদ্যুৎ বের করে অনিতার উপরে ছুঁড়তে লাগলো। ওই বিদ্যুতের ঝটকা অনিতা সহ্য করতে পারল না আর ও ওখানেই দম ছেড়ে দিল। দুজনকে মারার পর ও আবার প্রিয়ার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ল। মদন সরকারি চাকরি করে। অনেক বছর পর মদন চাকরি থেকে ছুটি পায়। সেই জন্য ও ঘোরার জন্য আজমগড়ে পৌঁছে যায়। মদন এই জায়গায় নতুন ছিল। কত বছর পর আজ সুযোগ পেয়েছি আমি ঘোরার। এই ছুটি তো আমি কাজে লাগাবো, খুব মজা করব। তখনই মদন সামনে টাঙানো একটা বোর্ড দেখতে পেল। মদন গ্রামের ভেতরে পা রাখল। এই গ্রাম তো খুবই খালি খালি লাগছে, কাউকে দেখতেই পাচ্ছি না এখানে। খুবই আজব ব্যাপার এটা। একটু বাতাস বইতে লাগলো। মদনের চোখে কিছু একটা পড়ে গেল। ও কোনো এক ডাইনিকে দেখতে পায় আর তারপর সে উধাও হয়ে যায়। মদন ভয় পেয়ে যায়। কে ওখানে? কেউ আছে এখানে? তখনই মদনকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে দেয়। দেখো, আমি একটা সরকারি চাকরি করি। আমার যদি কিছু হয় না, তাহলে যেই হও না কেন
সমস্যায় পড়ে যাবে। আমার সামনে এসো। মদন ডাইনিকে দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। ও ডান দিকে যখন যায় তখন ডাইনি ওখানে আগে থেকে হাজির থাকে, আর যখন বাঁ দিকে যায় তখন ডাইনি ওখানেও চলে আসে। যেখানে যেখানে মদন পালাতো ডাইনি ওখানেই হাজির হয়ে গেল। তুই বলছিলি তাই না, সামনে আয় সামনে আয়, তাই আমি এসে গেছি। এখন ভয় পেয়ে পালাচ্ছিস কেন? আমাকে যেতে দাও। তোকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। তুই বাইরে লেখা ওই বোর্ডটা দেখতে পাসনি নাকি? শিক্ষিত লোকেদের এখানে আসা একদম নিষেধ। তাহলে তুই কেন এলি? ক্ষমা করে দাও। তোর মতো লোকেরা আমাকে বরবাদ করে দিয়েছে। কিন্তু কিন্তু আমি তো কিছুই করিনি, আমি তো এখানে থাকিও না। তোরই মতো ছিল মুকেশ। কে মুকেশ? আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। আমার মা বাবার মৃত্যুর পরে আমি একা পড়ে গেলাম। আমার কাছে সব কিছু ছিল, বড় বাড়ি, অনেকগুলো চাকর চাকরানি, অনেক অনেক টাকা, সোনার উপর সব কিছু। শুধু একটাই অভাব ছিল, আমি অশিক্ষিত ছিলাম। রানী দেবী, আমার বাবা রাজা বাবুর সব হিসেব নিকেশ সামলাতো। ওই দুর্ঘটনায় আপনার মা আর বাবার সাথে আমার বাবারও মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মুকেশ। আমি তোমার কি সাহায্য করতে পারি? আমার বাবা ছাড়া আমার আর কেউ ছিল না এই পৃথিবীতে। আমি কি করে নিজের জীবন কাটাবো? যদি আপনি আমাকে ছোটখাটো কাজ দিতে পারতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? তুমি এখানেই আমাদের বাড়িতে ছোটখাটো কাজ করে নিও। মুকেশ সব সময় রানীর আগে পেছনে ঘুরত, বাড়ির ছোটখাটো কাজ করতে থাকতো। একদিন রানী দেবী হিসেব নিকেশের বই নিয়ে চিন্তায় বসেছিল। তখনই মুকেশ তার কাছে এলো। রানী দেবী, আপনাকে দেখে খুব চিন্তায় মনে হচ্ছে। কিছু সমস্যা আছে নাকি? হ্যাঁ মুকেশ, আমার কাছে অনেক সম্পত্তি আছে, সব কিছু আছে, কিন্তু কিন্তু আমি অশিক্ষিত। আমার বাবা অনেক চেষ্টা করেছিল আমাকে পড়ানোর, কিন্তু আমি পড়তে পারিনি। যদি একটু আমি লেখাপড়া করে নিতাম। এখন এইসব কিছু সামলাতে পারছি না। হিসেব নিকেশ করা আমার দ্বারা সম্ভব নয় মুকেশ। ব্যাস এই ব্যাপার? রানী দেবী, আমার বাবা আপনার বাবার হিসেবের খাতা সামলাতো। আর যদি আপনি আমার উপর বিশ্বাস করে থাকেন তাহলে আমি আপনার এই কাজটা অবশ্যই করতে পারি। তুমি তো আমার সব সমস্যার সমাধান করে দিলে মুকেশ। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি আজ থেকেই এই বইপত্রের ভার সামলে নাও। যখন থেকে আমার জীবনে মুকেশ এসেছিল, যেন আমার সব চিন্তা দূর হয়ে গেছিল। আর মুকেশ সব সময় আমার আশেপাশে ঘুরে বেড়াতো। ওকে আমার ভালো লাগতেও শুরু করেছিল। রানী দেবী, এই কিছু কাগজ আছে, আপনার আঙুলের ছাপ চাই। আমি এই কাগজ পড়ে দিই? না মুকেশ, কোনো দরকার নেই। তোমার উপর পুরো বিশ্বাস আছে। বলো, কোথায় ছাপ লাগাতে হবে? আমি মুকেশের সব কথা মেনে নিতাম। যেখানে মুকেশ আঙুলের ছাপ লাগানোর জন্য বলতো, আমি লাগিয়ে দিতাম। আমি তো মুকেশ আর আমার বিয়ের সব স্বপ্ন দেখে ফেলেছিলাম। কিন্তু সেই দিন কিছু লোক এসেছিল। কে তোমরা? একটু থামো। এভাবে কি করে ভেতরে ঢুকে পড়ছো আমার বাড়িতে? কে তোমরা? আমরা এই বাড়িটা কিনতে এসেছি। বাড়ির মালিক আমাদেরকে ডেকেছে এখানে। কি? না তো, আমরা এই বাড়িটা বিক্রি করিনি। আর আমি এই বাড়ির মালকিন। আরে কিন্তু কাগজপত্রে তো মুকেশের নাম রয়েছে। মুকেশ সব কিছু নিজের নামে করে নিয়েছিল, আমায় ঠকিয়েছিল। আমি সব কিছু হারিয়ে ফেললাম। মুকেশ বাড়ি থেকে আমায় ধাক্কা মেরে বার করে দিল।
আমি পুলিশের কাছে গেলাম, কোর্টেও গেলাম, প্রাসাদে থাকা আমি সড়কে চলে এলাম। আর এটা আমি সহ্য করতে পারিনি, আমি নিজের প্রাণ নিয়ে নিলাম। সেই দিন থেকে আমি ডাইনি হয়ে গেলাম, আর আমি এক এক করে সবাইকে মেরে ফেললাম। কিন্তু মুকেশ আমার হাত থেকে বেঁচে গেছে। কিন্তু আমি তো মুকেশ নই, আমাকে যেতে দাও। আমি জানি তুই মুকেশ নয়, কিন্তু তারই রক্ত তুই। তোর বাপের নাম মুকেশ, তাই না? বাবার ভুলের শাস্তি আমাকে দিও না প্লিজ। মদন ওখান থেকে পালাতে লাগলো। তখনই জোরে ঝড় চলে এলো। মদন কিছুই দেখতে পেল না। ডাইনি মদনকে হাওয়ায় তুলে নিচে ছুঁড়ে দেয়। ডাইনি মদনের মাথা ধড় থেকে আলাদা করে দিল, আর ওই মাথাটা গ্রামের বাইরে টাঙানো বোর্ডে ঝুলিয়ে দিল। এই গ্রামে শিক্ষিত লোকেদের আসা নিষেধ। ভাই বিবেক, দেখ তো আমাদের ভিডিওস কতজন লোক দেখেছে। আরে বাপরে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আমার তো মনে হয় আরো ভালো ভিডিওস বানানো উচিত, আর আরো ভয়ের। অন্য কয়টা লোকেশন চাই যেটা কেউ কখনো দেখেনি আগে। যদি এই কথাই হয় তাহলে চল পুরনো কেল্লায়। একদম ইউনিক জায়গা ওটা, আজ পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি। তুই পাগল নাকি? সবাই বলে যে ওখানে ভূতের বাস। ভূত টুত কিছু হয় না রে ভাই। আর যদি আমাদের ফেমাস হতেই হয় তাহলে এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও তো ঢালতেই হবে। ভেবে নে, ভয়ের আগে জিত হয় আমার বন্ধু। এই দেখ ভাই, এই ভিডিওটা পুরনো একটা কিল্লার, এতে মিলিয়ন ভিউজ এসেছে। সমর যে ভিডিওটা দেখালো তাতে নির্জনতার আওয়াজ ছিল, ভয়াবহ, এমন যেন পুরনো কেল্লায় হাওয়া পর্যন্ত লোকেদের আত্মাকে কাঁপিয়ে তুলত। ঠিক বলেছি না? যদি আমরা রাতের ভিডিও ছাড়ি তাহলে এক রাতের মধ্যে ফেমাস হয়ে যাব, তারপর টাকার টাকা হবে। চল ঠিক আছে, যাওয়া যাক। পুরনো কেল্লার ব্যাপারে অনেক ভয়ের গল্প ছিল, কিন্তু সমর আর বিবেকের মনে হচ্ছিল যে এই সব মিথ্যে, মন গড়া সব কাহিনী। অটো, কোথায় যেতে চাও ভাই? পুরনো কেল্লায়। সন্ধে হয়ে গেছে, এই সময়টা ঠিক নয় পুরনো কেল্লায় যাওয়ার জন্য। ভাই, প্রত্যেক দিন কারো না কারো মৃতদেহ পাওয়া যায় ওখানে। আর শুনেছি কোনো এক আত্মা রয়েছে যারা লোকেদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে দেয়। ব্যাস ব্যাস, না যাওয়ার হলে যেতে হবে না, কিন্তু ভয় দেখাইও না। তুমি নিজের চোখে কি কিছু দেখেছো? না, শুধু শুনেছি। একদম, সবাই শুধু শুনেছে, কেউ কিচ্ছু দেখেনি। তুমি যদি পুরনো কেল্লায় না যাও তাহলে অন্য কেউ যাবে। ওখানে কেউ যাওয়ার জন্য তৈরি হবে না। যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে তুমিও যাবে। ভেবে নাও, যদি অন্য কেউ যায় তাহলে গতিটা তোমারই হবে। ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো। সব শেষে সমর আর বিবেক অটোওয়ালাকে পুরনো কেল্লায় যাওয়ার জন্য মানিয়ে ছাড়ল। এদের মধ্যে কেউই জানে না যে এদের সঙ্গে এরপরে কেল্লায় সত্যি কি কোনো ভূত রয়েছে ভাই? আমি তো বেশি কিছু জানি না, কিন্তু শুনেছি একটা ছেলে আর একটা মেয়ে একটা পুরনো কেল্লায় গেছিল। মেয়েটা বিয়ের আগেই গর্ভবতী হয়ে গেছিল। এই রহস্য সবার সামনে চলে আসার কারণে ছেলেটা মেয়েটাকে কষ্ট যন্ত্রণা দিয়ে ওই কেল্লাকে করে দিয়েছিল। দারুণ গল্প মাইরি।
আমাকে ভয় লাগছে আর তোর হাসি পাচ্ছে। তুই কি পাগল নাকি? আমি তো এটাও রেকর্ড করে নিয়েছি। বিলটা পেয়ে যাব বন্ধু। আর বোকা, ভয় পাওয়া বন্ধ কর। যদি ওই ছেলেটার ওই কথাটা লুকিয়ে রাখার হতো তাহলে এখন সবাই এভাবে জেনে যেত নাকি? সব কিছু মন গড়া গল্প ভাই। তুমি ভুল বলছো ভাই। ওই মেয়েটার মরার কিছুদিন পরে ওই ছেলেটা পাগল হয়েছে আর ওর নির্দয়তার সাথে মরে যেতে হয়েছিল। এটা শুনে বিবেক চুপ হয়ে রয়ে গেল। ওর ভয় লাগছিল। ভাই, আমরা এখানে পৌঁছে তো গেছি। আমাদের বেশ কিছুক্ষণেরই কাজ আছে। ভিডিও বানিয়ে ফেরত চলে যাব। ঠিক আছে, তোমরা এখানে নেমে পড়ো। আমি কেল্লার ভেতরে যাব না, এখানেই তোমাদের অপেক্ষা করব। অটোওয়ালা ফেরত যাওয়ার টাকা পেয়ে যাবে এটা ভেবে সে ওখানে থেমে গেল। সমর আর বিবেক কেল্লার ভেতরে চলে যায়। কেল্লা একেবারে শান্ত ছিল, যেন একদম নির্জনতার থেকেও স্তব্ধ ছিল। ওয়াও, কি দারুণ কেল্লা! চলে আয়, ভিডিও বানাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকবি নাকি ভেতরেও যাবি? সমর ভিডিও শুট করছে। চারিদিকে অন্ধকারই অন্ধকার। আর হঠাৎ ও একটা চমকানো লাল চোখ দেখতে পেল। চিৎকার শুনে যখন বিবেক পেছনে ঘুরে তাকায় তখন সেও সেই একই লাল চোখ দেখতে পেল। নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। কিন্তু যখন ওরা গেটের সামনে এলো তখন গেট বন্ধ ছিল। আরে ভাই, বাঁচাও, বাঁচাও আমাদের! অটোওয়ালা ভয় পেয়ে যায়। আমি বলেছিলাম ভেতরে যেও না। আরে ভাই, ওসব ছাড়ো, আমাদের সাহায্য করো আগে। অটো ড্রাইভার সমর আর বিবেক দুজন মিলে গেট খোলার জন্য চেষ্টা করতে লাগলো। কিন্তু এই গেটটা ওরা খুলতেই পারল না। তখনই হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল। আর সমরকে টানতে টানতে কেল্লার ভেতরে নিয়ে চলে যায়। বাঁচাও আমাকে, বাঁচাও! এটা দেখে বিবেক আর অটো ড্রাইভার হতপ্রভ হয়ে রয়ে গেল। ওরা সবাই কিছুক্ষণের জন্য জড়ো হয়ে গেছে। সমরের চিৎকার ওদের কানে গর্জন করছিল। দাদা, আমাকে বাঁচিয়ে নাও। আমি তোমাকে অনেক টাকা দেব। আমাকে বাঁচিয়ে নাও, প্লিজ প্লিজ বাঁচিয়ে নাও দাদা। টাকার থেকে বেশি আমার জন্য আমার জীবন ছিল। আমি চলে যাচ্ছি। দাদা প্লিজ বাঁচিয়ে নাও দাদা, বাঁচিয়ে নাও দাদা। অটো ড্রাইভার অটোতে বসতে বসতে করছিল। হঠাৎ গেটটা খুলে গেল। অটো পেছনে পড়ে গেটের দিকে তাকাতে ওখানে ছিল না। আরে কোথায় গেল? কোথাও একেও এই আত্মাটা মেরে দিল না তো? হে ভগবান! অটো ড্রাইভার তার অটোর দিকে এগোলো। তখন দেখলো যে বিবেক ড্রাইভিং সিটে বসে আছে। তুই এখানে কিভাবে? বিবেক কিছুই বলল না, শুধু অটো ড্রাইভারের দিকে একভাবে তাকিয়ে রইল। চল ছাড়, যাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। পেছনে বসে পড়, তাড়াতাড়ি কর। বিবেক ওর একটা কথা শুনল না। আর যখন অটো ড্রাইভার বিবেকের কাছে এলো তখন বিবেক ওর হাতটা মুড়তে শুরু করল। আরে আরে, এটা তুই কি করছিস? বিবেক করছে না, এটা আমি করছি। ছাড়, ছেড়ে দে আমাকে। তুই এখানে আমার নির্যাতনের তামাশা দেখতে এসেছিলি নয়? এবার তুইও ছটপট করতে করতে মরে যাবি আমার মতো। আরে না, আমাকে যেতে দাও আমাকে। বিবেক অটো ড্রাইভারের হাড় গোড় ভাঙতে শুরু করলো। ওর পুরো শরীর থেকে কড়মড় আওয়াজ আসতে লাগলো।
আর প্রত্যেকটা হাড়ের আওয়াজের সঙ্গে ওর চিৎকার গর্জন করতে লাগলো। আর সবশেষে বিবেক অটোড্রাইভারের সব হাড় গোড় ভেঙে দিয়ে তাকে মেরে দিল। এখন শুধু বিবেক বেঁচে ছিল। বিবেক হাসতে হাসতে কেল্লা থেকে গর্তের দিকে এগোতে লাগলো। আমাকে কষ্ট পেতে দেখার লোকেদের শখ কখনো পুরো হবে না। আমি সবাইকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। বিবেকের ভেতরের আত্মাটা বিবেকের শরীরকে উঁচু থেকে নিচে ফেলে দিল। বিবেক পাহাড়ে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে গেল আর ও নিজের শেষ নিঃশ্বাস নিল। বিবেকের মরে যাওয়ার পরে রক্তমাখা দুটো পায়ে গর্ত থেকে কেল্লার দিকে এগিয়ে গেল। নির্যাতিত আত্মা আবার কেল্লায় ফিরে চলে গেল। এক গ্রামে একজন ডাক্তার ছিল। সে খুবই ভালো চিকিৎসা করত। গ্রামের প্রত্যেকটা লোক চিকিৎসা করানোর জন্য শুধুমাত্র সেই ডাক্তারের কাছেই যেত। গ্রামেই তার ছোট একটা ক্লিনিক ছিল। একদিন ভজা নামের একটা ছেলে তার স্ত্রীকে খারাপ অবস্থায় তার ক্লিনিকে নিয়ে আসে। ওর স্ত্রীর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক রক্ত বেয়ে গিয়েছিল আর সে প্রায় মরবে মরবে করছিল। শুনুন ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন, অনেক রক্ত বয়ে যাচ্ছে ওর। কি হয়েছে ওর? এত রক্ত কেন বেরোচ্ছে? ডাক্তারবাবু, আমরা কিছু জিনিস কেনার জন্য মার্কেট যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসে আর আমাদের দুজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আমার বেশি জোরে আঘাত লাগেনি, কিন্তু ওর অনেক রক্ত বেরিয়ে গেছে। সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে আপনার কাছে নিয়ে এলাম। আপনি কিছু করুন ডাক্তারবাবু, আপনি কিছু করুন প্লিজ। আরে আরে, তুমি একটু শান্ত হও আর কান্না বন্ধ করো, আমি দেখছি। ডাক্তারবাবু ভজার স্ত্রীর চিকিৎসা করা শুরু করে দিল। ভজা খুব বেশি ভয় পেয়ে গেছিল। ডাক্তারবাবু যে করে হোক রক্ত বের হওয়াটা থামিয়ে দিল আর তাড়াতাড়ি ভজার কাছে এলো। দেখো ভজা, আমি রক্তটা তো থামিয়ে দিয়েছি, কিন্তু এর পুরো চিকিৎসা এখানে করা সম্ভব নয়। তোমাকে একে নিয়ে শহরে যেতে হবে আর বড় হাসপাতালে এর চিকিৎসা করাতে হবে। সাহেব, আমাদের কাছে এত বেশি টাকা নেই, আর যদি শহরে নিয়ে যেতে যেতে ওর কিছু হয়ে যায় তখন? বোঝার চেষ্টা করো, আমার কাছে অত বেশি যন্ত্রপাতি নেই যে আমি ওর চিকিৎসা করে দেব। আর যদি ওকে এখানেই রাখো তাহলে ওর হয়তো প্রাণ চলে যাওয়ারও ভয় রয়েছে। কিন্তু এত টাকা কোথা থেকে আনবো সাহেব? আমি খুব গরিব মানুষ। এই নাও, এই কিছু টাকা রাখো। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তখন পরে আমাকে ফেরত দিয়ে দিও। এবার যাও, তাড়াতাড়ি করো, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের দেওয়া টাকাগুলো নিয়ে ভজা নিজের স্ত্রীকে শহরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু গাড়িতে যেতে যেতে মাঝ রাস্তাতেই ওর মৃত্যু হয়ে যায়। ভজা ওখানেই নিজের স্ত্রীর কাছে জোরে জোরে কাঁদতে থাকলো। সেই রাতেই ডাক্তার যে নিজের ক্লিনিক বন্ধ করে ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তাকে বাইরে থেকে কেউ আওয়াজ দিল, ডাক্তার বাবু। এত রাত্রে বাইরে থেকে আওয়াজ শুনতে পেয়ে ডাক্তার অবাক হয়ে যায়। সে বাইরে গিয়ে দেখল তো এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল। অন্ধকারে কেউ চেয়ারের ওপরে বসেছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু শরীর দেখে তাকে একটা লোকের মতো মনে হচ্ছিল। ডাক্তার তাকে ডাক দিল, কে তুমি? ওই লোকটা কিছুই বলল না। ডাক্তার আরো ভয় পেয়ে গেল। ভয়ের কারণে সে 2 পা পেছনে চলে যায়। আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? কি চাই তোমার? যদি তুমি চুরি করার ধান্দায় এসে থাকো তাহলে চলে যাও এখান থেকে, না হলে আমি পুলিশকে ডেকে নেব। হঠাৎ সেই শান্তিটাকে ছিঁড়ে দিয়ে একটা আওয়াজ এলো, আমি চোর নয়, আমি ভজা। ভজা, এটা তুমি? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? তোমার স্ত্রী কেমন আছে? আমার স্ত্রী মরে গেছে সাহেব। আরে কিন্তু এটা কি করে হলো?
তুমি তোকে শহরে নিয়ে গেছিলে তাই না? ভজা হঠাৎ উঠে পড়ে আর কিছু না বলে ডাক্তারের কাছে চলে গেল। শহর অবধি পৌঁছতে পারেনি ও, মাঝ রাস্তাতেই নিজের দম শেষ করে ফেললো ওই বেচারি। আর এই সব তোমার কারণে হয়েছে। ভজা রেগে একেবারে পাগল হয়ে যাচ্ছিল, ওর মাথায় রক্ত চড়ে গেছিল। ভজা, তুমি একটু চুপ করে বসো, বসে কথা বলি। আর তুমি এইভাবে আমাকে দোষ দেওয়া বন্ধ করো, এতে আমার কোনো ভুল ছিল না। ডাক্তার, তোমার কারণে আমার স্ত্রী মরে গেছে। যদি তুমি এখানে ওর চিকিৎসা করে দিতে তাহলে ও আজকে বেঁচে থাকতো। একটা সাধারণ প্রাণ বাঁচাতে পারো না, তাহলে কি লাভ এখানে হাসপাতাল থাকার? এরকম কোনো ব্যাপার নয়, আমি তোমাকে বলেছিলাম যে এখানে সব উপকরণ নেই, আর সেগুলো ছাড়া। চুপ, একদম চুপ। তুমি আমার স্ত্রীকে মেরেছো, ওর হত্যা করেছো। তোমার মতো খুনিদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভজা টেবিলে পড়ে থাকা চাকু হাতে নিল আর ডাক্তারের পিঠে ঢুকিয়ে দিল। ডাক্তার জোরে চিৎকার করে উঠল। আমার স্ত্রীও এইভাবেই চিৎকার করছিল। আমি তোমাকে এবার তারই কাছে পাঠাচ্ছি, ওপরে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবে। যদিও ক্ষমা করে দেয় তো ভালো, না হলে এইভাবেই নরকে পচতে থাকবে। ভজা আরেকবার ডাক্তারের পেটে আঘাত করলো। ডাক্তার চিৎকার করতে করতে, ছটপট করতে করতে মরে গেল। ভজা ওখানেই চাকু ফেলে দিয়ে ক্লিনিকের দরজা বন্ধ করে চলে গেল। ভজা ক্লান্ত হয়ে নিজের ঘরে এলো আর কাঁদতে লাগলো। বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে কেউ ভজার ঘরে এসে দরজা খটখট করে। ভজা ভয় পেয়ে গেল। এত রাতে কে এসেছে হবে? পুলিশ কোথাও জানতে পারেনি তো? না, পুলিশ কি করে জানতে পারবে? এখন তো রাত হয়ে গেছে। হঠাৎ আবার একবার কেউ ভজার দরজায় খটখট করতে লাগলো। ভজা এবার বাইরে গিয়ে দেখলো একটা লোক দাঁড়িয়েছিল। তার চেহারা ছাতির নিচে লুকোনো ছিল। কে তুমি ভাই? কে চাই তোমার? ভজা, তোমার নাম? আমারই নাম। আপনি কে? আমাকে আপনার স্ত্রী পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। এসব কি বাজে বকছো? আমার স্ত্রী মরে গেছে, ও তোমাকে কি করে পাঠাবে? আপনি তো আমাকে আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়েছিলেন, তাই না? তাই আমি তার উত্তর নিয়ে এসেছি। ভজা ভয় পেয়ে গেল। ওই লোকটা ছাতা নিচে করলো আর ভেতরে আসতে লাগলো। ভজা দেখলো যে সে ডাক্তার ছিল, যে ওর ঘরে এসেছিল। তার পেটে সেই দুটো চাকুর চিহ্ন যেমনকে তেমনই ছিল। ডাক্তারবাবু, তুমি কি করে বেঁচে আছো? আমি তো নিজের হাতে তোমাকে মেরেছিলাম, তাহলে এইসব কি করে সম্ভব? আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি আমাকে মেরেছো। এবার আমি তার প্রতিশোধ নিতে এসেছি। ভজা ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগলো। ডাক্তারও ওর পেছনে গেল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমার খুনিকে আমি ছাড়বো না। আর এমনিতেও ওপরে গিয়ে আমি তোমার স্ত্রীর সাথে কথা বলেছি, তাকে তোমার কর্মের ব্যাপারে বলেছি, ওর কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু সে আমাকে বলল যে ভজাকে তার ভুলের শাস্তি পেতেই হবে। আমি কিছুই করিনি, তুমি মিথ্যে বলছো, তুমি একটা ভূত। ডাক্তার ভজার দিকে এগোতে লাগলো, জোরে জোরে হাসতে লাগলো। ডাক্তার নিজের ছাতা খুললো তো সেটা থেকে অনেকগুলো ইঞ্জেকশন নিচে পড়ে যায়, যেগুলো রক্তে লতপত করছিল। এক্ষুনি তোমার এই নোংরা আর খারাপ মাথার চিকিৎসা করছি আমি। তোমার স্ত্রী তোমার জন্য উপরে অপেক্ষা করছে, আর আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। না না, আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার নিচে পড়ে থাকা ইঞ্জেকশন থেকে একটা ইঞ্জেকশন তুলে নিল আর ভজার গলায় ঢুকিয়ে দিল। ডাক্তার পুরো রক্ত তার গলায় ছেড়ে দিল আর ইঞ্জেকশন বাইরে বার করলো না। ভজা যন্ত্রণায় জোরে চিৎকার করলো আর নিচে পড়তে লাগলো। যেখানে ডাক্তার ইঞ্জেকশন গেঁথেছিল, ভজার সেই জায়গাটা নীল রঙের হয়ে গেছিল। এক একটা করে ডাক্তার সব ইঞ্জেকশন ভজার শরীরে গেঁথে দিল।
ভজার পুরো শরীর আস্তে আস্তে নীল রঙের হয়ে গেল আর নিচে পড়ে থরথর কাঁপতে লাগলো। ভজাকে এইভাবে দেখে ডাক্তার খুব মজা পাচ্ছিল। এরপর ডাক্তার সেই চাকুটাই বের করলো যেটা দিয়ে ওর খুন হয়েছিল। পরে ওই চাকুটা ভজার পেটে ঢুকিয়ে দিল আর তার নাড়ি ভুঁড়ি বাইরে বের করে দিল। ভজা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওর মৃত্যু হয়ে গেল। আজকের পর যদি কেউ কোনো কারণ ছাড়া ডাক্তারের উপরে হাত তোলে তাহলে আমি তার চিকিৎসা ঠিক এইভাবেই করব। ভজা, চলো তোমার স্ত্রীর কাছে, সে তোমাকে দেখার জন্য ছটপট করছে। ডাক্তার ভজার দেহটাকে চাকালো আর ওখান থেকে বেরিয়ে পড়ল। রিমা আর সোম এই দুজন চোর রাতের সময় গ্রামে গ্রামে ঘুরে চুরি করতে যেত। দুজনেরই এই কাজে খুব আনন্দ হতো। এক রাতে এইভাবেই চুরি করার উদ্দেশ্যে রিমা আর সোম একটা গ্রামে এসে পৌঁছয়। দুজন একটা গাছের নিচে বসে গ্রামটা দেখতে লাগলো। গ্রাম দেখতে খুব ছোট ছিল, কিন্তু বাড়িগুলো খুব ভালো আর বড় ছিল। দেখতে পাচ্ছ রিমা, গ্রামের সবাই খুব ধনী ঘরের মনে হচ্ছে। এই গ্রামটা তো আমাদের এক রাতের মধ্যেই ধনী বানিয়ে দেবে। কিন্তু এই ধনী লোকগুলো খুব বেশি চালাক হয়, এদের ঘরে চুরি করা সহজ কাজ নয়। আরে তুমি সে নিয়ে চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। এই গ্রামের ধনী লোকেরা খুব বেশি ভীতু হয়। আমরা এদেরকে নকল ডাইনি হয়ে ভয় দেখাবো আর তারপর লুটে নেব। এটা তো সত্যিই দারুণ আইডিয়া। এখন এদেরকে নকল ডাইনির থেকে কেউ বাঁচাতে পারবে না। এইটুকু বলে রিমা ডাইনির মতো হাসতে লাগলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। গ্রামে গোবিন্দ নামের এক লোক তার স্ত্রীর সঙ্গে থাকত। সে খুব ধনী ছিল না, কিন্তু টাকার কোনো অভাবও ছিল না। সেই রাতে ওরা দুজন ঘরে গল্পগুজব করছিল। তখনই ঘরে লাইট চলে গেল। আরে এই কি, তুমি এখানে থামো, আমি উপরে দেখে আসছি। হয়তো বৃষ্টির জন্য চলে গেছে। গোবিন্দ ওখান থেকে চলে গেল। বাইরে হঠাৎ বিদ্যুৎ পড়ল আর নলিনী ভয় পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে গোবিন্দের জোরে জোরে চিৎকারের আওয়াজ এলো। সেই আওয়াজ শুনে নলিনী আরো ভয় পেয়ে গেল। গোবিন্দ, কি হয়েছে তোমার? নলিনী অন্ধকারে ভয় পেয়ে ওপরে যেতে লাগলো। সেই সময় ওপর থেকে গোবিন্দ দৌড়ে নিচে আসছিল। সিঁড়ির মাঝখানে দুজনে ধাক্কা খেলো আর নিচে পড়ে যায়। নলিনী গোবিন্দকে দেখল, ও খুব ভয় পেয়ে গেছিল আর ওর মাথা থেকে রক্ত বের হচ্ছিল। এই রক্ত কোথা থেকে বেরোচ্ছে? ওপরে কে আছে ওপরে? ডাইনি। ডাইনির নাম শুনে নলিনীও ভয় পেয়ে যায়। তখনই দুজনে দেখলো যে সিঁড়ি থেকে একটা আলো ওদের দিকে হাওয়ার সাথে চলে আসছিল। দুজন ভয় পেয়ে পালালো আর ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। গোবিন্দ দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু ওর কিছুই অসর হলো না। এতক্ষণে পেছন থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এলো। দাঁড়াও! দুজনে পেছনে ঘুরে তাকালো। তখন ওখানে একটা ডাইনি হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। ওই মোমবাতির আলোয় তার ভয়ঙ্কর চেহারা খুব বেশি মারাত্মক লাগছিল। পালানোর কোনো দরকার নেই। আমি যেমনটা বলবো তেমনটা যদি তোমরা না করো তাহলে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। তুমি যা বলবে আমরা তাই করব, কিন্তু আমাদের যেতে দাও প্লিজ। খুব ভালো কথা। এইটুকু বলে ডাইনি হাসতে লাগলো। তারপর ডাইনি নিজের একটা হাত জানালার দিকে বাড়ালো
আর নিজের আঙুল নাড়াতে লাগলো। যখনই ডাইনি আঙুলটা নাড়ালো, একটা বড় ব্যাগ জানলা থেকে উড়ে ভেতরে চলে এলো আর ডাইনির সামনে মাটিতে পড়ে গেল। এটা দেখে গোবিন্দ আর নলিনী খুব বেশি ভয় পেয়ে যায়। তোমার সব টাকা আর সোনা এই ব্যাগে রেখে দাও। দুজন একে অপরের দিকে দেখে ভাবতে লাগলো। ততক্ষণে ডাইনি চিৎকার করে ওঠে। তাড়াতাড়ি করো, না হলে এই আগুনে তোমাদের দুজনকে পুড়িয়ে ফেলবো। গোবিন্দ গিয়ে ব্যাগ তুলল আর দৌড়ে দৌড়ে টাকা নিতে চলে গেল। ডাইনি ওখানেই দাঁড়িয়ে থেকে নলিনীকে দেখে যাচ্ছিল। নলিনী ডাইনি ওই ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাচ্ছিল। হঠাৎ জানালা থেকে জোরে হাওয়া এলো আর ডাইনির শাড়ি উড়তে লাগলো। নলিনীর নজর ডাইনির পায়ের দিকে চলে যায়। ও দেখল যে ডাইনির শাড়ির ভেতরে জিন্স পরেছিল। নলিনীর ডাইনির ওপরে সন্দেহ হতে লাগলো। এই ডাইনি তো কোনো মেয়ে মনে হচ্ছে, যে চুরি করার উদ্দেশ্যে এখানে এসেছে। আমাকে এই কথাটা গোবিন্দকে বলতেই হবে। নলিনী লুকিয়ে নিজের চপ্পল খুলে দিল আর ওই মোমবাতির উপরে ছুঁড়ে মারল। এই কারণে মোমবাতি নিভে গেল আর ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়া মাত্রই নলিনী গোবিন্দের দিকে পালালো। গোবিন্দ, দাঁড়িয়ে যাও, ও একটা নকল ডাইনি। ডাইনিও ওর পেছনে দৌড়লো, কিন্তু অন্ধকারের জন্য ওর মাথা কোনো জিনিসের সঙ্গে ধাক্কা খেল আর ও নিচে পড়ে গেল। ঘরে লাইট আবার চলে এলো। ডাইনির আওয়াজ শুনে গোবিন্দ আর নলিনী ওর কাছে এলো। ডাইনি মাটিতে চুপচাপ পড়েছিল আর এখন শাড়ির ভেতরের জিন্স পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। আরে, এতে একটা নকল ডাইনি। তাহলে ওই ব্যাগটা হাওয়ায় কি করে উড়ে গেছিল? ডাইনির আওয়াজ শুনে সোম ভেতরের দরজা খুলে ভেতরে এলো আর সোজা গিয়ে ডাইনির কাছে বসে পড়ল। রিমা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? আচ্ছা, তার মানে তুমিও এর সাথে রয়েছো। আমি এক্ষুনি পুলিশকে ডেকে তোমাদের দুজনকে ভেতরে করাচ্ছি। যখন গোবিন্দ ফোনের দিকে এগোলো, বাইরে খুব জোরে বাজ পড়ল আর ডাইনি গোবিন্দের পা ধরে ফেলল। গোবিন্দ হঠাৎ করে অবাক হয়ে পড়ে। ডাইনির শরীর আস্তে আস্তে হাওয়ায় উড়তে লাগলো। এটা দেখে নলিনী আর গোবিন্দের সাথে সাথে সোমও ভয় পেয়ে গেল, কারণ ও জানতো যে শাড়ির ভেতরে তো রিমা ছিল। আরে, এসব কি হচ্ছে? এ তো একটা সাধারণ মেয়ে ছিল যে নকল ডাইনি হয়ে এসেছিল। রিমা! ডাইনি হাওয়ার উপর দাঁড়িয়ে পড়ল। কোনো রিমা নেই এখানে। ওই টাকার ব্যাগ আমায় দিয়ে দাও, নইলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। গোবিন্দ ভয় পেয়ে বলল, আমি দেব না। নলিনী, এটা নিশ্চয়ই এদের কোনো নতুন ফন্দি। কি বললি? ডাইনি রাগের চোটে গোবিন্দকে হাওয়ায় চাকিয়ে নেয় আর দেওয়ালে ছুঁড়ে দেয়। ডাইনি ওই ব্যাগটা তুলে নিল আর বাইরে আকাশে উধাও হয়ে গেল। সোম দৌড়ে দৌড়ে বাইরে এলো আর ডাইনির দিকে দেখতে লাগলো। সোম নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ ওর বন্ধু যে নকল ডাইনি সেজেছিল, ও এখন আসল ডাইনির রূপ নিয়ে মানুষদেরকে মারছিল। ওই দুর্ঘটনার পরে গ্রামে ডাইনির কারণে অনেক লোকেদের মৃত্যু হয়ে যায়, কারণ সবাই তার জিন্স দেখে তাকে নকল ডাইনি ভেবে তাকে টাকা দিতে বারণ করে দিত। ভানপুরে সন্ধ্যা নেমে আসার পর যখনই কোনো বাচ্চা কাঁদে, তখন তার মা তাকে এটা বলে, খোকা চুপ কর, না হলে ওই ডাইনি চলে আসবে।
এই গল্পটা শুধু একটা গল্প নয়, বরং একটা মা আর তার বাচ্চার বেদনাদায়ক গল্প, যেটা আজ মরে যাওয়ার পরেও নিজের বাচ্চাদের সন্ধানে ঘুরে বেরিয়ে থাকে। এক তো এমনিতেই জঙ্গল দিয়ে ঘেরা গভীর অন্ধকারে একটা নির্জন এলাকা। এই গ্রামের ইতিহাস বলে যে কোনো ডাইনি গ্রামবাসীদের কারণে নিজের যমজ বাচ্চাকে হারিয়ে ফেলেছিল। মিঠুন, তোর খুব দাম বাড়ছে রে। এত সুন্দর দুটো যমজ বাচ্চা হয়েছে, আর এখনো নিমন্ত্রণও করলি না। আরে হ্যাঁ বাবা, নিমন্ত্রণ কিসের, পুরো গ্রামকে খাওয়াবো। কিন্তু বাচ্চারা তো এই সবে পৃথিবীতে এসেছে মাত্র, একটু নিঃশ্বাস তো নিতে দে। খুব তাড়াতাড়ি তোমাদের সবাইকে ঘরে ডেকে খাওয়াবো। আরে মিঠুন, এইসব তো ঠিক আছে, কিন্তু আমার বন্ধু একটা কথার একটু বিশেষ খেয়াল রাখিস। যাই হয়ে যাক না কেন, তোর বাচ্চাদেরকে নিজের থেকে বা স্ত্রীর থেকে দূরে রেখে কখনো ঘুমাবি না। তুই ওই গ্রামের ডাইনির গল্পটা ভালো করে জানিস, তাই না? অখিল, তুইও না সবসময় এইসব কথা বলতে থাকিস, কখনো তো ভালো ভালো বল। আর এমনিতেও এই ডাইনি পেত্তি গ্রামবাসীদের মাথায় একটা রোগ, এরকম কিছুই হয় না। মিঠুন অখিলের কথাটা একদম এড়িয়ে দিয়ে ওখান থেকে নিজের ঘরে চলে যায়। সেই রাতে মিঠুন নিজের স্ত্রী রূপার সঙ্গে নিজের বেডরুমে ঘুমোচ্ছিল। তখনই ওর দুটো যমজ বাচ্চা বেবি বাকেটে লিভিং রুমে ঘুমোচ্ছিল। সেই রাতে প্রথমবার রূপা তার বেডরুমে কোনো অজানা লোকের থাকার অনুভব হলো। আর তারপর ও লিভিং রুমে কিছু আজব হতে অনুভব করলো, যেমন চেয়ারগুলো নিচের থেকে সরে যাওয়া আর রুমের লাইটস অন অফ হওয়া। সেই রাতে রূপা এই সবকে এড়িয়ে দিল। পরের সকালে যখন ও তার বেবি বাকেটে দেখলো, তখন ও খুব জোরে চিৎকার করে উঠল। হে ভগবান, আমার বাচ্চারা কোথায় গেল? রূপার চিৎকার শুনে মিঠুন সমেত ওর প্রতিবেশীরাও ওখানে পৌঁছলো। আরে রূপা, সকাল সকাল এত জোরে চিৎকার করছে কেন? আমার বাচ্চারা বেবি বাকেটে নেই, কেউ আমার বাচ্চাদেরকে নিয়ে এসো। জানি না কার শত্রুতা ছিল যে আমার এই সুন্দর কচি বাচ্চাদের সঙ্গে। হে ভগবান, আমি এখন কি করব? রূপা তারপর জোরে জোরে কাঁদতে লাগলো। তখনই ওখানে উপস্থিত প্রতিবেশীরা নিজেদের মত দিতে শুরু করলো। এই কাজটা অবশ্যই ওই ডাইনি, এটা নিশ্চয়ই ওই ডাইনি করেছে। তোমাদের কি একটুও বুদ্ধি নেই? এত ছোট নির্দোষ বাচ্চাদেরকে নিজেদের থেকে আলাদা রাখতে নেই। ওই ডাইনিটা সুযোগ পেয়ে গেল তার শিকার করার, নিয়ে চলে গেল বাচ্চাদের। আপনি চুপ থাকলে একটু বেশি ভালো হবে। আমি এখনো বলছি, এটা কোনো ডাইনির কাজ নয়। নিশ্চয়ই কোনো গ্রামবাসী আমার সাথে শত্রুতার কারণে আমার বাচ্চাদের তুলে নিয়েছে। আরে না মিঠুন, তুমি বুঝতে পারছো না, এই কাজটা গ্রামের কারোর হতেই পারে না। আর তাছাড়াও এটা প্রথমবার হয়নি যে গ্রাম থেকে কোনো বাচ্চা উধাও হয়েছে। হে ভগবান, আমি এখন কি করব? আমি তো বরবাদ হয়ে গেলাম। আমার বাচ্চারা, ওই ওই কালমুখী জানেন আমার বাচ্চাগুলোর সাথে কি করবে। কেউ আমার বাচ্চাগুলোকে ফিরিয়ে এনে দাও। রূপা আর মিঠুন দুজনে তাদের কালকে হওয়া যমজ বাচ্চাদের হারিয়ে যাওয়ার দুঃখে একেবারে হতাশ হয়ে গেছিল। ওরা দুজন একদম বুঝতে পারছিল না যে ওদের বাচ্চাদের ওরা কি করে ফিরে পাবে, নাকি হয়তো আর কখনোই পাবে না। রূপা আর মিঠুনকে গ্রামবাসীরা একজন তান্ত্রিকের কাছে যাওয়ার পরামর্শ দিল। সবাই বলল যে ওই তান্ত্রিকের কাছে অনেক কালো শক্তি রয়েছে, যার সাহায্যে সে এটা দাবি করতে বলতে পারে যে হারিয়ে যাওয়া বাচ্চা এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে। ঠিক সেই সন্ধেবেলায় ওরা দুজন গ্রামের পাশে একটা জঙ্গলে তপ করছিল। এক তান্ত্রিকের কাছে এসে পৌঁছলো আর তাদের সঙ্গে হওয়া দুর্ঘটনাটা পুরো গোড়া থেকে শোনালো। তোমরা চিন্তা করো না, শুধু তোমাদেরকে যেমনটা বলবো তেমনটা করে যাও। তান্ত্রিক ওদের দুজনের হাতে কঙ্কাল দিয়ে বলল,
আর ওদেরকে 10 মিটারের দূরত্বে দক্ষিণ দিকে বসে চোখ বন্ধ করতে বলল। ওরা দুজন তান্ত্রিকের কথা অনুযায়ী একদম তেমনটাই করছিল। রূপা, যখন তোমার কোল ভারী বলে মনে হবে তাহলে তক্ষুনি তোমার হাতে রাখা ওই কঙ্কালের মাথা ছুঁড়ে দেবে। আর মিঠুন, তুমি ততক্ষণ নিজের চোখ খুলবে না যতক্ষণ তোমাকে বলা না হবে। রূপা নিজের চোখ বন্ধ করে চুপচাপ বসেছিল। ওখানে তান্ত্রিক ক্রমাগত নিজের মন্ত্রের উচ্চারণ করছিল। আর তখনই রূপার অনুভব হতে লাগলো যে ওর কোলে কিছু ওজন বেড়ে চলেছে। রূপা তক্ষুনি ওই কঙ্কালটাকে মাটিতে ছুঁড়ে দিল আর নিজের চোখ খুলে দেখলো ও নিজের কোল খালি দেখতে পেল। ও তক্ষুনি ওই তান্ত্রিকের দিকে তাকালো। ওর তো হুঁশ উড়ে গেল। রূপা দেখল ওই তান্ত্রিক আর মিঠুন একে অপরের মুখোমুখি বসে আছে, যেখানে মিঠুন জোরে জোরে নড়ে যাচ্ছিল আর ওই তান্ত্রিক মিঠুনের মাথায় রক্তের তিলক লাগাচ্ছিল। রূপা তান্ত্রিককে জিজ্ঞেস করলো যে এইসব কি চলছে। তান্ত্রিক ওকে চুপ করে থাকার ইশারা করলো আর শান্তিতে বসে থাকতে বলল। তখনই হঠাৎ মিঠুনের ভেতরে কোনো মহিলার আত্মা চলল আর তারপর মিঠুন বলতে শুরু করে দিল। এই যমজ বাচ্চাগুলো আমার। এরা সেই বাচ্চারা যাদের আমি বহু বছর ধরে এই গ্রামে খুঁজে চলেছি। কিন্তু তুই এত বিশ্বাসের সঙ্গে এটা কি করে বলতে পারিস যে এরা তোরই বাচ্চা? কারণ গ্রামের অনেক বাচ্চাদেরকে অপহরণ করে মেরে দিয়েছিস তুই। হ্যাঁ, এটা সত্যি যে আমি বাচ্চাদের অপহরণ করি, যাতে আমি পরীক্ষা করতে পারি যে ওরা আমারই বাচ্চা। আর যখন আমি জানতে পারি যে ওরা আমার বাচ্চা নয়, তখন আমি ক্রোধে এসে ওদেরকে মেরে ফেলি। কিন্তু এইবারে এরা আমারই সন্তান, আর আমি এদেরকে মারবো না, বরং এদেরকে নিজের সাথে নিয়ে এই গ্রাম থেকে দূরে চলে যাব। তুই কি করে জানতে পারলি যে এরা তোরই বাচ্চা? এদের পুনর্জন্ম হয়েছে। এখন এদেরকে পাওয়ার পর তুই গ্রাম ছেড়ে কেন চলে যাবি? আমার যমজ বাচ্চাদের নিখোঁজ হওয়ার পরে আমি পাগল হয়ে গেছিলাম। আমি গ্রামবাসীদের থেকে প্রতিশোধ নেব ঠিক করলাম। এরই মাঝে অনেক তপস্যা করে এই বরদান পেলাম যে আমার বাচ্চাদের যখনই পুনর্জন্ম হবে ওদের রক্ত কালো হবে, আর এটা একটা সংকেত হবে যে ওরা আমারই সন্তান। কিন্তু এর শর্ত ছিল যে আমি বাচ্চাদেরকে তাদের জন্মদিনের 2 বছর হওয়ার পরেই ওদেরকে ছুঁতে পারবো। এরপর আমার ওদের উপর কোনো শক্তি থাকবে না। এই কারণে যখনই গ্রামের মধ্যে কারোর ঘরে বাচ্চা হতো, তখন আমি তাদের ঘরের বাইরে ঘুরে বেড়াতাম আর অপেক্ষা করতাম কখন ওই বাচ্চারা তাদের থেকে দূরে যাবে। আর যখন এই বাচ্চারা কিছু সময়ের জন্য আলাদা হয়, আমি ওদেরকে উধাও করে দিতাম। আর যখন আমি আমার এই 2 যমজ বাচ্চাকে পেয়ে গেছি, তাই আমার যাওয়ার সময় হয়ে গেছে। বরদান হিসেবে আমি এই গ্রামে ততদিনই থাকতে পারতাম যতদিন আমি নিজের বাচ্চাদেরকে না পেয়ে যাই। এখন আমার মমতার তেষ্টা মিটে গেছে, তাই এখন আমি যেতে পারি। এইটুকু বলেই মিঠুনের শরীর থেকে একটা দ্রুত গতিতে হাওয়া বাইরে বার হলো আর মিঠুন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ওদিকে রূপাও এইসব দেখে খুব কাঁদতে লাগলো। আর এর সাথে ওখানে কয়েকজন গ্রামবাসীরা এসে পৌঁছলো আর রূপাকে সামলালো। এই ঘটনার পরে আর কখনো ওই ডাইনিকে গ্রামে বা কোথাও গ্রামবাসীরা দেখতে পায়নি। হয়তো ওর নিজের সন্তানকে ও পেয়ে গেছে। এই কারণে ওর মমতা আর ওর রাগ দুটোই ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আজও যখন ওই গ্রামে কোনো বাচ্চা কাঁদে, তখন তার মা এটাই বলে, চুপ কর, না হলে ও এসে যাবে। কি হবে যদি আমি আপনাকে বলি যে একটা বিয়ে চলাকালীন সমস্ত বরযাত্রী একসাথে উধাও হয়ে গেছে? বিশ্বাস করবেন আপনি? আজকের আমাদের এই গল্পটা
কিছুটা এরই ওপর আধারিত। আসুন দেখি তাহলে। 27 ডিসেম্বর 2019-এর এই তারিখ, যখন পার্থের বিয়ে হবে ঠিক হয়েছিল। সব ব্যবস্থা ভালোভাবে হচ্ছিল। বিয়ের রাতে সানাই আর বাজনার সাথে বরযাত্রী কনের বাড়িতে এসে পৌঁছলো। মণ্ডপটা কোনো মহারাজাদের বিয়ের মতো সাজানো হয়েছিল। সবাই খুব আনন্দে ছিল। 7 পা ঘোরার জন্য পার্থ তৈরি ছিল, আর সেই সময় ওর স্ত্রী মঞ্জুলিকাও হালকা পায়ের সাথে একটু লজ্জা ভাব নিয়ে মণ্ডপে এসে পৌঁছয়। আর আজ তো তোমাকে দেখতে বেশি সুন্দরই মনে হচ্ছে। কি ব্যাপার? মঞ্জুলিকা কোনো উত্তর দিল না, শুধু হালকা মুচকি হাসল আর মণ্ডপে এসে প্রবেশ করল। এরপরে বিয়ের নিয়মবিধি শুরু করা হলো। 7 পাক হলো, আর সব নিয়মের সাথে পার্থ আর তার স্ত্রী মঞ্জুলিকার বিয়ে সম্পন্ন হলো। তখনই হঠাৎ করে পুরো ওয়েডিং হলসের লাইটস একসাথে চলে যায়, আর সব দিকে ঘন কুয়াশা ছেয়ে যায়। সব বরযাত্রীরা চিৎকার করতে শুরু করলো, আর এরই মধ্যে পার্থ মঞ্জুলিকাকে বলল, মঞ্জুলিকা, তুমি ঠিক আছো? কি জানি এই লাইটস কি করে চলে গেল। কিন্তু মঞ্জুলিকার দিক থেকে ও কোনো উত্তর পেল না। যাই হোক, ওই ব্যাপারটা অ্যাভয়েড করে তক্ষুনি বাইরে দাঁড়ানো ইলেকট্রিশিয়ানকে কল করে দেয়। আরে সূর্য, আরে এখানে হঠাৎ লাইট কি করে চলে গেল? এরকম অবহেলা তোমরা কি করে করতে পারো? আরে কি সাহেব, আপনিও কি ধরনের ইয়ার্কি করছেন? আমি তো ওয়েডিং হলের এক্সিটেই দাঁড়িয়ে আছি। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে লাইটস তো আছে। হ্যাঁ, এরকম কি করে হতে পারে? তখনই হঠাৎ লাইটস আবার চলে আসে, আর ফোনটাও কাট হয়ে যায়। পুরো ওয়েডিং হল আবার চকচক করে উঠল। কিন্তু যখন সূর্য ভালো করে চারিদিক চোখ চালিয়ে দেখল, তখন ও একেবারে অবাক হয়ে রয়ে যায়। পুরো ওয়েডিং হল খালি ছিল, সব বরযাত্রী উধাও ছিল। আরে, এত লোকজন কোথায় উধাও হয়ে গেল? তখনই পার্থ ওর পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। যখন ও পেছনে মুড়ে দেখে, তখন দেখে যে ওর স্ত্রী রূপী মঞ্জুলিকা মাথায় ঘোমটা দিয়ে ওর কাছে আসছিল। মঞ্জুলিকা, কি জানি এসব লোকগুলো কোথায় চলে গেল? চলো আগে গিয়ে এদেরকে খুঁজি। পার্থ এইটুকু বলেছিল, কিন্তু মঞ্জুলিকা এর উত্তরে কিছুই রিয়্যাক্ট করল না, আর চুপচাপ দাঁড়িয়ে রইল। পার্থ ওর কাছে গেল আর ওকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু তখনও মঞ্জুলিকা কোনো টুঁটা করল না। আর পরের মুহূর্তে ও চুপচাপ একদিকে যেতে লাগলো। মঞ্জুলিকা, এটা তোমার কেমন বিহেভিয়ার? কোথায় যাচ্ছ তুমি? মঞ্জুলিকা এইবারেও কোনো উত্তর দিল না, আর আস্তে আস্তে একদিকে যেতে লাগলো। পার্থ ওর পেছনে যেতে লাগলো, আর কিছুক্ষণ পরে মঞ্জুলিকা নিজের রুমে চলে গেল, আর ও ইশারায় পার্থকে ভেতরে ডাকতে লাগলো। পার্থ কিছুক্ষণের জন্য ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তারপর ও ভেতরে চলে গেল, যেটা হয়তো ওর জীবনের সব থেকে বড় কিন্তু শেষ ভুল ছিল। ও ভেতরের রুমে প্রবেশ করলো, আর তখনই ও রুমের মধ্যে এক অদ্ভুত রকমের ভয়ের অনুভব করলো। তখনই পার্থ মঞ্জুলিকার ভয়েস মেসেজ পেয়ে যায়। সরি পার্থ, বৃষ্টিতে আটকে গেছি, একটু সামলে নিও। এটা শোনা মাত্রই পার্থের হুঁশ উড়ে যায়। ও এখনো নিজের সামনে মঞ্জুলিকাকে নিজের স্ত্রী রূপে উল্টো দিকে দাঁড়িয়ে দেখতে পেল, যে এখনো অবধি ফোনও নেয়নি। তাহলে এইসব কি করে হতে পারে? পার্থ একবার রুমের বাইরে গিয়ে ব্যাপারটা জানার চেষ্টা করতে লাগলো, কিন্তু এখন ওর মনে এই চিন্তা এসেই ছিল। আর রুমের দরজা একদম জোরে বন্ধ হয়ে যায়, আর তার সাথে সামনে দাঁড়িয়ে মঞ্জুলিকাও এই দিকে ঘুরে তাকায়। যখন মঞ্জুলিকা ঘুরে তাকালো, ওর মাথা থেকে ঘোমটা পড়ে গেল,
আর ওর চোখ একদম কালো হয়ে গেল। ও একদম একটা ডাইনিতে পরিণত হয়ে গেছিল। ওর দাঁত জিভ থেকে বাইরে বেরিয়েছিল আর মাথার চুল বড় হতে লাগলো। এইসব কি হচ্ছে? কে তুমি? তুমি আমার মঞ্জুলিকার ছদ্মবেশে আমার সঙ্গে এই খেলা কেন খেলছো? খুব শখ তোর, তাই না? সব মেয়েদেরকে বিয়ে করার। আমাকেও মিথ্যে বিয়ের কথা দিয়ে ঘর থেকে পালিয়ে নিয়ে গেলি, আর শেষ মুহূর্তে আমাকে ঠকিয়ে তুই পালিয়ে গেলি। তুমি তুমি স্নেহা, কিন্তু তুমি তো আত্মহত্যা। হ্যাঁ, আমি আত্মহত্যা করে নিয়েছিলাম, কারণ যে স্বপ্নটা আমার বেঁচে পুরো থাকতে পুরো হয়নি, এবার মরার পরে হবে। এখন তোকে মরতে হবে। এরপরে একটা ফাঁসের দড়ি হঠাৎ করে পার্থের গলায় লেগে যায়, আর পার্থ সোজা ওপরে থাকা ঝুমুরের সঙ্গে ঝুলে গেল, আর ছটপট করতে করতে ওর ভয়ঙ্কর মৃত্যু হয়ে যায়। সব শেষে ওর কোণে মঞ্জুলিকাও ওই রুমে এসে পৌঁছয়, কিন্তু সেও পার্থের ঝুলে থাকা দেহের থেকে বেশি আর কিচ্ছুই পেল না। ডাইনি হলো কোণে, আর ও ছল করে নিজের পুরনো হিসেব পুরো করল।